সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রতি পর্বের মতোই কিন্তু আমাদের আজকের পর্বেও একজন আমন্ত্রিত আছেন অতিথি। তিনি আমাদের সবার প্রিয় বুলবুল টুম্পা আপু, এবং আপনারা সবাই জানেন তিনি কিন্তু ফ্যাশন মডেল, কোরিওগ্রাফার এবং ট্রেনার, এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু আপু আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা আপুর কাছে চলে যাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনাকে দেখে মাশাআল্লাহ এত প্রিটি লাগছে যে আমার মনটা খুব ভালো হয়ে গেছে। আমার মন ভালো হয়ে গেছে বিকজ আপনি এত সুন্দর করে কথা বলেন। মানুষের ব্যবহার যে মানুষের মাঝে মানুষকে টানে, সেটা আপনার সাথে পরিচয় হওয়ার পরে বুঝলাম। কারণ হয় না যে তুলিয়াপুর দ্বারা আপনার সাথে পরিচয়, বাট আপনার সাথে কথা বলার পরে একটা আন্তরিকতা এসেছে, এটা আমার খুব ভালো লাগে যে মানুষের ব্যবহার দিয়ে মানুষ দুনিয়া জয় করে। আপু থ্যাংক ইউ সো মাচ, এবং আপনিও আমার অনেক প্রিয়। খুব অল্প সময়ে আপনি আমার অনেক কাছের একজন হয়েছেন, এই জন্য আমি তুলি আপাকে ধন্যবাদ দিব এবং তকি ভাইকেও ধন্যবাদ দিব। দুজনেই কিন্তু আপুর সাথে আমার পরিচয় করিয়েছেন। আমরা তুলি আপুকে গভীরভাবে অনেক মনে করে, আপু অনেক পছন্দ করি, ভালো মনের একটা মানুষ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপু, আপনি এই ফিল্ডে মানে কিভাবে আসলেন ফ্যাশন কোরিওগ্রাফিতে? আমি অনেক ছোট বয়স, তখন আমি স্কুলে পড়ি। আমার চাচার বিয়ে খেতে গিয়েছিলাম। চাচার বিয়ে খেতে যাওয়ার পর চাচার ফ্রেন্ড মডেলিং করতো, তো ওই ফ্রেন্ড আমাকে দেখে বিয়েতে। তখন আমি স্কুলে পড়ি, হাই স্কুলে মাত্র শুরু হয়েছে, হাই স্কুলে পড়ি। তখন চাচার ফ্রেন্ড আমাকে দেখে চাচাকে বলছে, তোর এই ভাতিজিটা খুব কিউট, দেখতে মডেলদের মতো, তো ওকে দে। মাশাআল্লাহ, হাইটটা আপনার অনেক। তো তখন আমি অনেক শুকনা, একটু ডার্ক ছিলাম, একদম ফ্যাশন মডেলদের মতো, একদম জল লাইন টাইন, পুরা জল লাইন শার্ট ছিল। তো তখন তো আসলে বয়স কম, স্কুলে পড়ি, হাই স্কুলে। তখন প্রথম ভাইয়াকে বললো, ভাইয়া প্রথম রাজি না, 1 বছর চাচার ফ্রেন্ড বলছে দে দে দে, দাও দাও, মানে ওরা সব সময় চাচাকে বলতো, আর চাচা ভাইয়াকে বলতো। তারপর ভাইয়া একদিন 98-এ ভাইয়া একদিন আমাকে বললো, ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি, তুমি যাও। কিন্তু এমন, যেহেতু বড় ভাইয়া তখন গার্জিয়ান, আব্বু আম্মু মারা গেছেন, তো তখন ভাইয়া বললো যে ঠিক আছে যাও, আমি তোমাকে দিচ্ছি, বাট এমন কিছু করো না যেটাতে আমাদের মান সম্মান নষ্ট হবে, এমন কিছু করো যেন আমরা তোমাকে নিয়ে গর্ব করতে পারি। তো ওইটা সবসময় আমার মাথায় কাজ করেছে, এখন পর্যন্ত করে। মাশাআল্লাহ। আমার ফ্যামিলি সাপোর্ট না থাকলে আসলে আমার কাজ হবে না। এবং আমি মনে করি যে প্রত্যেকটা ফ্যামিলির আপু যদি বাবা মা বা ফ্যামিলি মেম্বার সাপোর্ট দেয়, বাচ্চা কাচ্চা কিন্তু সবসময় সোবার থাকে। না অবশ্যই, ফ্যামিলি সাপোর্টটা আসলে অনেক বড়, না হলে কাজ করা যায় না। বিশেষ করে আমরা যারা এশিয়া ভিত্তিক কান্ট্রিতে থাকি, আমরা যারা নারীরা আছি, আমাদের ফ্যামিলি সাপোর্টটা আসলে অনেক দরকার। এবং আপনি অনেক লাকি, সৌভাগ্যবতী বলবো যে আপনি ফ্যামিলি সাপোর্টটা পেয়েছেন। সবাই কিন্তু পারে না, তাদের আবার সংগ্রাম করতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়। ফ্যামিলিকে লুকায় অনেক সময় অনেক প্রবলেমে পড়ে, অনেক সময় অনেক প্রবলেমে পড়ে। এবং আমি তো আসলে মিডিয়ার সাথে আপনার 26 বছর রানিং চলছে, 27 বছর পা দিব আর কি। সো এই 26 বছর ক্যারিয়ারে আমার জীবনে আমি অনেক মানুষের উত্থান পতন দেখেছি। সো আমার কাছে মনে হয় সবসময় ফ্যামিলি সাপোর্টটা দরকার। ফ্যামিলি যদি সাপোর্ট করে, ছেলেমেয়েরা না আসলেই ভালো কাজ করে। আমার ভাই যদি প্রথমে আমাকে বিশ্বাস না করতো, তাহলে কিন্তু আমার মাথা ওইটা কাজ করতো না। সো আমার ছোট ভাই, এই যে আমি এখানে আপনার সাথে কথা বলছি, আমি আমার ভাইকে ছাড়া কখনোই মুভ করি না, খুব ইমার্জেন্সি ছাড়া। হ্যাঁ, আপনি যখন আপনার প্রোগ্রামে অ্যাওয়ার্ড নিতে গেছেন, তখন আমার ভাই ছিল, এখন আমার ভাই নিচে বসে আছে গাড়িতে। হ্যাঁ, ওয়াও, সত্যি এই ভাই বোনের বন্ডিংটা আসলে মানে কি বলবো, এরকম খুব কমই দেখা যায় যে ভাই বোনের এত সুন্দর বন্ডিং। আপু এখন এখানে বসা, উনি কিন্তু গাড়িতে। হ্যাঁ, মানে এই 26 বছর ধরে ও আমাকে সময় দিয়ে আসতেছে, এবং 26 বছর ও আর আমি পিঠাপিঠি। ওর নাম হচ্ছে স্বাধীন ইসলাম রনি। আচ্ছা, তো ও সারা জীবন আমাকে রনি নামে সবাই চিনে। তো এখন পর্যন্ত মানে 2 ভাই, আমরা ভাই বোন এত টোনাটুনি, সারাদিন ঝগড়া করি টম এন্ড জেরির মতো। মানে
এটা হলো কেন, এটা হলো কেন সারাক্ষণ, কিন্তু আবার দুইজন ছাড়া কোথাও যাই না। আমি কোনো ট্যুরে গেলে আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে আমার ভাই ছাড়া যাই না। আমি যেখানেই যাই আমার ভাই, এবং স্টিল নাও আমার ওয়ার্কশপ আমার ভাই দেখে, আমার ইভেন্ট আমার ভাই দেখে, সব। দর্শক, আমরা কিন্তু বুলবুল আপুর এই তথ্যটা জানতাম না যে ওনার ভাই বোনের যে এত সুন্দর একটা বন্ডিং, এটা আজকে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে জানলাম। হ্যাঁ, খুবই ভালো লাগলো। মিডিয়ার সবাই অলমোস্ট আমার যারা চিনে সবাই আমার ভাইকে চিনে, এবং সবাই মানে আমার চাইতে মনে হয় আমার ভাই সবার প্রিয়। তার মানে উনি জলি মাইন্ড। হ্যাঁ, মানে সবার সাথে হেসে কথা বলবে, সভ্য ভদ্র, মানে আমার ভাই বলে না, বাট আমার কাছে মানে মানুষ হিসেবে অনেক ভালো একটা মানুষ। যাক, তো ভাইয়া, আপনি যদি আমাদের অনুষ্ঠানটা দেখেন, আপু কিন্তু অনেক প্রশংসা আপনার জন্য করলেন। তো আপনাকে অনেক ধন্যবাদ, নিজের বোনকে এত সুন্দরভাবে আগলে রেখেছেন। সব ভাইয়েরা কিন্তু পারে না, মানে চাই কিন্তু হয়েও সময়ের কারণে। তো আপু, আপনার এই ফ্যাশন ও কোরিওগ্রাফির শুরুতে আপনার কোন ইন্সপিরেশন ছিল? না, আমার আসলে আমি যে মডেল হবে এটাই তো আমি জানতাম না। তো জানতেন না, সে এক বছর ঘোরার পরে সাডেনলি আমি মডেলিং এ যখন আমি প্রথম যাই ক্লাসে, যাওয়ার পরে আমার খুব ভালো লাগে। ওই যে আমার ভালো লাগা শুরু হয়েছে, আমি ভালো লাগা থেকে প্রচুর হার্ড ওয়ার্ক করেছি, প্রচুর পরিমাণ কষ্ট করেছি, এবং এখন পর্যন্ত করে যাচ্ছি। আমার একটা ছোট্ট কাজ এবং আমার যেটা বড় কাজ, আমার দুইটা কাজই আমার কাছে সমান। কারণ আমি মনে করি আপু, আমি যদি দুইটা কাজকে প্রাধান্য না দিই, আমি কোনো কাজকে যদি সম্মান না করি, কাজ তো আমাকে ভালোবাসবে না। আমি কাজকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। সেই কাজই কিন্তু আমাকে বুলবুল টুম্পা বানিয়েছে। দর্শক, আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি মেসেজ পেয়েছি, মানে যেই কাজই করেন না কেন, সেই কাজ ছোট হোক বড় হোক, সেই কাজকে কিন্তু সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। তাহলেই কিন্তু আপনি প্রকৃত সেই কাজটা করতে পারবেন এবং এটা লাস্টিংও হয়। হ্যাঁ। আচ্ছা, মডেলিং ও কোরিওগ্রাফি এই দুইটি আলাদা ক্ষেত্র, কিন্তু আপনি কিভাবে এই দুইটি একসাথে কাজ করছেন? মডেলিং করা আর কোরিওগ্রাফি করা দুইটা একই সাথে আপু, একই সাথে। এটা মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি তো একই সেক্টরে। আমি যখন মডেল ছিলাম, আমার ডিরেকশন কিন্তু অ্যাকচুয়ালি কোন কোরিওগ্রাফার দিত। তো আমি কিন্তু কোরিওগ্রাফি আসার আমি 2005-এ কোরিওগ্রাফি শুরু করি, সেটা আমার বেস্ট ফ্রেন্ড আজরার অবদানে। কারণ ও আমাকে বলেছে যে ওর একটা শো আছে, তো ওর যে কোরিওগ্রাফার ছিল সে মনে হয় সাডেনলি কোনো প্রবলেমে পড়েছে, তো আমাকে রাতেবেলা ফোন দিয়ে বলেছে আমার এই কাজটা একটু করে দিতে পারবে। আমি তো কোরিওগ্রাফি কখনো করি নাই, আমি অ্যাসিস্ট হিসেবে প্রচুর কাজ করেছি। আমার সিনিয়র বিবি আপু তো আমাদের রেসপেক্টেড জায়গা, বিবি রাসেল, আর তারপরে তোপা আপু, লুনা, সুমন, আমাদের সিনিয়র অনেকে আছে, মুনমুন আপু, যাদের অ্যাসিস্ট, মুনমুন আপু না, যাদের অ্যাসিস্ট হিসেবে আমি কাজ করেছি, প্রচুর কাজ করেছি। তো ওইখান থেকে আমি মানুষের কাজ শিখতে পছন্দ করি। আমি এখনো কিন্তু শিখি, যে আমি আপনার সাথে কথা বলছি, আপনার ভালো কিছু হলে আমি শিখবো। ওইটা আমার মানে শেখার ভালো জিনিসগুলো আমি পিক করি। হ্যাঁ, সেটাই। সো আমি তখন ওই কাজের সাথে, তখন আমাকে আজরা বললো, তখন আমি টপ মডেল। হ্যাঁ, তখন আজরা বললো, আমি তখন বললাম যে আসলে আমি তো কখনো আসলে কোরিওগ্রাফি করি নাই, দেখ না যদি পারিস। তারপর আমি কাজ করলাম, কাজ করার পর বলে তুই তো অনেক ভালো কোরিওগ্রাফি করিস। তো ওইটা আমার কোরিওগ্রাফি শুরু, কিন্তু আমার একদম প্রপার শুরু হয়েছে 14-র পর থেকে। আমি একদম যখন আমি ফ্যাশন মডেল হিসেবে বলেছি আমি আর মডেলিং শো স্টপার ছাড়া করবো না, তখন থেকে আমি একদম প্রপার কোরিওগ্রাফি শুরু করেছি। ট্রেনিংটাও আমার 2006 থেকে দেওয়া। সো আমার সবকিছু একসাথে শুরু হয়েছে। এতগুলো দায়িত্ব কিভাবে আপনি পালন করছেন? আমার কাজ না করতে পারলে আমার অস্থির লাগে, আমার বেকার থাকতে পারি না। না, একদম পারি না। ছোটবেলা থেকেই মানে কিছু না কিছু করার মধ্যে ছিল? না, ছোটবেলাতে স্কুল, বাসা, পড়াশোনা এগুলো। আর এই কাজের ঢোকার পর থেকে আমার কাজ করতে ভালো লাগে। আমার কাছে সবসময় মনে হয় যে বেকার মানুষের মাথায় না মানে দুষ্টামি বুদ্ধি আসে, যে বলে না অকর্মণ্য মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যখন দেখবেন আপনি অনেক কাজ করেন, যদি দেখেন একদিন বসে আছেন, তখন দেখবেন নানান ধরনের চিন্তা ঘুরতে থাকে। তো আমার কাছে মনে হয় এই কাজ করলে মানুষ ফ্রেশ থাকে, সুস্থ থাকে। হ্যাঁ, এটা সুন্দর কথা বলেছেন আপু। কিন্তু কথার মাঝে মাঝে অনেকগুলো ভালো ভালো মেসেজ দিচ্ছেন, এটা আমাদের আসলে মানা
উচিত। এই যে বললেন যে আসলে কর্মব্যস্ত থাকলে কোনো চিন্তা ভাবনা আসে না, আর যখন আমরা কিন্তু একা থাকি বা কাজবিহীন থাকি তখন দুনিয়ার দুশ্চিন্তা এবং দুষ্টামি বুদ্ধিও আসে। হ্যাঁ, তখন দেখবেন অস্থির লাগে। অস্থিরও লাগে। আমি ধরেন টানা অনেক কাজ করি, 2 দিন রেস্ট নেওয়ার পর 3 দিনের দিন আর পারি না। আমার তখন অস্থির হয়ে যায়। কাজ না থাকলেও আমি আমার ভাইকে বলি আমাকে নিয়ে বের হও, এখনই কফি খেতে বের হও, আমাকে নিয়ে বের হও। মানে আমি বেকার থাকতেই পারি না। যখনই আমি রিল্যাক্স টাইম থাকে আমি ঘুমাইতে পছন্দ করি। আমি খুব মানে বাসায় থাকলে আমি নিজের মতো ঘুমাই। হ্যাঁ, মানে অবসরে কি করে যে মানুষ থাকে না, আমার শখ অনেক ঘুরতে, আমার শখ দেশ বিদেশ ঘুরে বেড়াবো, বেড়াতে ভাল লাগে, আমার নতুন নতুন জায়গা দেখতে ভাল লাগে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে ভাল লাগে। মানুষ না যখন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় তখন মানুষ অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। সো ওইটা আমার খুব ভালো পছন্দ। আমার নতুন নতুন দেশ খুব পছন্দ, যতগুলো কালচার দেখা, তাদের কালচার বোঝা, অনেক কিছু শেখার আছে আসলে। হ্যাঁ, আর ঘুম তো আপনার অনেক প্রিয়। ঘুম মানে অবসরে যখন আমি অনেক কাজ করি তারপর যে বাসায় ঘুমাইতে পছন্দ করি। তাহলে তো আপনি সুখী মানুষ। কারণ দর্শক আমরা জানি যারা সুখী না তাদের ঘুম হয় না বা ঘুম হচ্ছে না। আমরা কিন্তু স্কুলে থাকতে এরকম একটা গল্প পড়েছিলাম, সুখী মানুষের গল্প, তার ঘুম হতো না। তো ঘুম হওয়া আসলে এটা একটা আমার যেমন অসুস্থ হলে যে কোনো মানুষ, প্রত্যেকটা মানুষই তো অসুখ বিসুখ হয়। আমি যখনই ডাক্তার কাছে যাই সবার আগে বলে আমাকে ঘুমের ট্যাবলেট দিবেন না। আমি অনায়াসে ঘুমাই। তো আমি ঘুমের ট্যাবলেট খাই তো আমি আর বিছানা থেকে উঠতে পারবো না। আমি একটা অ্যালার্জির ওষুধ খেলেও ঘুমাইতে থাকি। অ্যালার্জির ওষুধে কিন্তু একটু থাকে, ওইগুলা একটু ঘুমের আসে আর কি। তো এরকম কি কোনো অভিজ্ঞতা আছে যে আপনি ঘুমের ওষুধ মানে কখনো এমন ঘুমাচ্ছেন আপনার মানে চুরি হয়ে গেল বা কিছু একটা হলো বা মিস হয়ে গেল? আমার যখন ঘুমের টাইম হয় তখন হাজার যুদ্ধ হলে আমি ঘুমাইতে থাকি। আমার প্রবলেম হয় না যে লাইটের প্রবলেম বা সাউন্ডের প্রবলেম না, অনেকের প্রবলেম, আমার এটা হয় না, আমি ঘুমাই আরামসে। আবার ধরেন কাজের ব্যাপারে আমি আবার খুব অ্যালার্ট একদম। আচ্ছা, কোরিওগ্রাফি করার সময় আপনি কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন? কোরিওগ্রাফি করার সময় চ্যালেঞ্জ কি হয় কি যে আমার তো প্রথমে যখন শো করি তখন যে কোনো মানুষের সাথে আমার বসতে হয়, যাদের প্রোগ্রাম ডিজাইনারদের সাথে বসতে হয়। এইসব কাজগুলো অনেক নিখুঁতভাবে করতে হয়। তাদের আইডিয়াটা নেওয়া বা আমার আইডিয়া দেওয়া, তার সাথে কি মিউজিক হবে, কোন মডেলটাকে সেট করলে ভালো লাগবে, কি মেকআপ হবে, এভরিথিং, আবার বাজেট নিয়ে কথা, সবকিছু নিয়ে এই কাজটা করতে হয় মিলাই ঝিলায়। দেন তারপরে আপনার হয় কি কোরিওগ্রাফি নিয়ে আমার চ্যালেঞ্জ শুধু একটাই ছিল, যখন আমি একবার একটা শো থেকে আরেক শো করতে গেছি, এটা অনেক বড় হিস্টোরি। তবে আমার কাছে মনে হয় না, আমার আব্বু আম্মু মারা যাওয়ার পর আপু আমার কাছে মনে হয় সবসময় আল্লাহ আমার সাপোর্ট। আমি যেখানেই যাই না, আমার কাছে মনে হয় যেখানেই যাচ্ছি উপরওয়ালা না আমাকে ভালোবাসে, এবং আমি সবগুলো সহজ করে দেয় আপনার। মানে আমার অনেক মানে আমি দেখছি যে আমার শো শুরু হবে 6টায়, 7টায় আমি ভেন্যুতে পৌঁছাইছি এক ডিস্ট্রিক্ট থেকে, সিলেট থেকে চিটাগাং যেতে আমার যেতে, হ্যাঁ আমি রাতে রওনা দিছি, আমার গাড়িতে পিছে আগুন লাগছে, সেই গাড়ি যেতে যেতে কুমিল্লায় 6টা গেছে। 6টা থেকে আমি আবার নন এসি বাসে, ওদেরই কোম্পানি নন এসি বাসে, আমি ওদেরকে রিকোয়েস্ট করে আমি চিটাগাং এ রওনা দিছি। চিটাগাং এ যাওয়ার পথে আমি সীতাকুণ্ড দিয়ে অনেক জ্যামে পড়ছি। আমার যে ইভেন্টের লোক, যা শো ইভেন্ট, উনি তো অস্থির হয়ে গেছে, আপু আপনাকে মাইক্রো পাঠাবো, আপু এটা করবো। উনি থাকে না যে আপনার 6টা বাজে শো, 7টা বাজে প্রোগ্রাম শুরু হবে, 6টায় ইভেন্ট, তো উনি অস্থির হয়ে গেছে। আর আমি চিটাগাংয়ের মডেলই দেখি নাই, আমি ঢাকা থেকে মডেল এক গ্রুপ রওনা দিয়েছে, আমার ভাই পৌঁছাইছে, আর এদিকে আমি আমার ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছি, মডেলকে রেস্ট দাও, ফ্রেশ হয়ে মেকআপে পাঠাও, খানা দিয়ে দাও। মানে আমি আবার পার্লার থেকে সমস্ত কন্টিনিউ আমি ফোনে ছিলাম। তার মধ্যে আমার সাথে যে মডেলগুলি ছিল ওইখান থেকেও আমার সাথে কিছু মডেল আসছে, মানে আমার 2টা শো চলছিল। আমার আইডিয়াই ছিল না চিটাগাং আর হচ্ছে সিলেট দূরত্ব বেশি। তো আমি আমার কোলে 4টা মডেলের মধ্যে একটা মডেল অসুস্থ, প্রচন্ড জ্বর, সারা আমার কোলের মধ্যে রাখছি, ওষুধ খাওয়াইছি, তার মধ্যে টেনশন কাজ করতেছে। আবার 6টা থেকে নন এসি বাসের মধ্যে আমরা যখন উঠেছি কেউ বমি করতেছে, বৃষ্টি হচ্ছে, মানে খুবই বাজে অবস্থা। মানে এত কষ্টের পরে আমি চিটাগাংয়ের মডেলদের দেখি নাই, ওই দিন যে দেখেছি। আমি জাস্ট 1 ঘন্টা রিহার্সাল করেছি, মেকআপ টেকআপ সব শেষ করে 1 ঘন্টা রিহার্সাল করে আমি শোটা নামিয়েছি, এবং
অর্গানাইজার আমাকে এসে কেঁদে হাক দিছে যে আপু আপনাকে একটা হাক দিতে পারি কিনা। তো আমার কাছে ওই সময় ফিল হয়েছে উপর আল্লাহ না থাকলে কোনোভাবে সম্ভব ছিল না। মানে এটা অনেক বড় স্টোরি, আমি আপনাকে সংক্ষেপে বললাম, বুঝতে পেরেছি বিষয়টা। অনেক কষ্ট হয়েছে, বাট ওই সেই তৃপ্তিটা, ওই যে সাকসেস, পরের যে সাকসেসটা, ওইটাতেই সব পরিপূর্ণ। এবং ওই তখন আমি বলি যে উপর আল্লাহ আমার সাথে সব সময় থাকেন। আমি অন্যের মধ্যে বিশ্বাস করি। এই যে বিশ্বাসটা করেন, এই জন্যই আসলে জিনিসগুলো এত সহজ হয়ে যায়। হয়তোবা, বাট আমি আল্লাহকে বিশ্বাস করি এই কারণে আপু, আমি ছোটবেলায় আমি জেনেছি যে উপর আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। অবশ্যই। সো আমি চিন্তা করেছি আমি হব মাল্টিনেশনাল জব করব। আমার আব্বুকে নিয়ে দেখতাম জব করতে, আব্বুর অনেকই ছিলাম, আদরের মেয়ে ছিলাম, কিন্তু হলেন মডেল। সো এটা উপর আল্লাহরই একটা মনে হয়, আমার ইনকামটা এখান থেকে আসবে, আমার হয়তোবা কাজটা আমার এখানেই। মানে হয় না, আমরা ছোটবেলায় কি করি, মানে বাবা মার ফার্স্ট চয়েস থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর পাইলট বা অন্য সেক্টর, কিন্তু আসলে সবাই কি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। যেটা লেখা থাকে ওইটাই কিন্তু আবার পরে ঘুরে ফিরে ওই জিনিসেই আমরা চলে যাই। আরেকটা মেসেজ দিতে চাই, মানুষ মনে করে কি যে আপু, মানুষ চিন্তা করে যে মডেলিং করলে বা মিডিয়াতে মানুষ ভালো হয় না। এটা একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা। মানুষ, তুমি যেটা করতে চাও সেটাই তুমি হবা, একদম। এবং তুমি ভালো তো জগৎ ভালো। তুমি যদি ভালো না হও, তুমি ভালো জায়গায় যাও, ভালো থাকতে পারবে না। রাইট। যেমন মানুষ বলে যে মডেলরা কাপড় কম পরে, বাট এটা একদম রং ধারণা। আপনার একটা শো এর জন্য ওটা ডিজাইনারের কাপড় থাকে, ওটা তো ওদের প্ল্যান থাকে। পার্সোনাল লাইফে তুমি যেভাবে তোমাকে দেখতে চাও সেটা তুমি দেখতে পারবে। সেটাই। আসলে অনেক ধারণায় ভুল আছে, যে কোনো সেক্টরেই কিন্তু ভালো খারাপ নিয়েই মানুষের মধ্যে, তো সেটা মডেলিংই হোক বা রান্নার জগৎ হোক বা আপনার কর্পোরেট সেক্টর হোক, ভালো মন্দ সম্পূর্ণ নিজের মধ্যে। আমি নিজেকে আসলে কোন জায়গায় রাখতে চাই, কিভাবে দেখাতে চাই আরেকজনকে, সেটার উপরে কিন্তু নির্ভর করে। আচ্ছা আপা, আপনার প্রিয় ফ্যাশন ডিজাইনার কে এবং কেন? আমার আসলে একজন ডিজাইনার না, আমি সবার সাথে কাজ করি, তো যখন যার কাপড় পরি তখন আমার সেই কাপড় আমাকে যেটা শুট করে সেটা আমার কাছে খুব পছন্দ। তবে আমাদের রেসপেক্টেবল অনেক ডিজাইনার আছে যারা আসলে স্ট্রাগল না করলে আজকে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এত ভালো ভালো ডিজাইনার আসতো না। তো অবশ্যই সেটা আমি তাদেরকে রেসপেক্ট করি, এবং আমি মনে করি আমার সিনিয়র যাদেরকে দেখে আমরা আজকে মডেল, বা যাদেরকে আমরা আইকন মনে করি, যারা আমাদের ভালো একটা পথ দেখিয়ে দিয়েছে, তারা সবাই রেসপেক্ট। বাহ। আচ্ছা আপা, এখন কিন্তু আমরা টক উইথ নাহারের র‍্যাপিড ফায়ার ফান সেগমেন্টে চলে আসছি। আমরা খুব শর্টে উত্তর দেব এবং কিছু ফানও থাকবে। কোনো সমস্যা নেই। আচ্ছা, সকালে উঠেই প্রথমে কি করেন? আমি সকালে উঠে প্রথমে পানি খাওয়ার চেষ্টা করি, কিন্তু ইদানিং খুব বাজে অভ্যাস হয়েছে, আমি আগে মোবাইলটা দেখি কয়টা বাজে, মোবাইলটা ধরেন, তারপর পানি খাই। এটা আসলে মোবাইলটা সবাই আমি আসলে না চাইতেও ধরি, কারণ আমি মোবাইলটা ধরে আগে টাইমটা দেখি কয়টা বাজে। আচ্ছা, এই জন্য না, অনেকে আবার ইম্পর্টেন্ট কোনো কল বা মেসেজ আসলো কিনা, আসলে আমরা তো সবাই মানে সময় চেক করা হয়। আচ্ছা, আপনার প্রিয় পোশাকের স্টাইল কি? আমার প্রিয় পোশাক আসলে আমার ভালো লাগে শাড়ি, কিন্তু আমি কাজের সময় আপনার শার্ট পরি, জিন্স পরি, টপস পরি, ফিউশন টাইপের ক্যারি করা সহজ, ইজি হয়। ফ্যাশন বা মডেলিং ছাড়া আপনার সবচেয়ে পছন্দের শখ কি? ঘুরে বেড়ানো। একটু আগে বলেছেন আমার ঘুরতে এবং ঘুম, দুইটাই। কোনো এক ফ্যাশন ট্রেন্ড যেটা আপনি একদম অপছন্দ করেন, পছন্দই করেন না, সেটা কি? যেটা আমাকে স্যুট করে না। বাহ, দারুণ উত্তর দিয়েছেন। কোনো এক ফ্যাশন, আচ্ছা, কোনো এক জনপ্রিয় সেলিব্রিটির সাথে একদিন কাজ করার সুযোগ পেলে উনি কে হবেন? আমাদের আসলে আমি যাদের সাথে চিনি তাদের সাথে কাজ করা হয়ে গেছে, বাট যাদেরকে দেখি নাই কখনো, আসলে আমার ওরকম মানে আমার সবাইকে ভালো লাগে, মানে যাদের সাথে এখনো করেননি তাদের সাথে করার ইচ্ছাটা আছে। হ্যাঁ, আমার সবাইকে ভালো লাগে। আমার কাছে মনে হয় কি যে মানুষ বলে না তোমার একে কেন, তোমার হয় না যে একে কেন, কিন্তু আমার কাছে মনে হয় কি আপু, দেখেন প্রত্যেকটা মানুষই কিন্তু স্ট্রাগলের জায়গাটা আসছে, ভাগ করার দরকার নেই। আমার কাছে মনে হয় ভালো লাগতেই পারে, ভালো লাগলে
যার যার এটা পার্সোনাল ব্যাপার। আবার কেউ না বলতেই হবে না, আমার কথা হচ্ছে ভাই আমার ভালো লাগতেই পারে, আমার কারো হাসি ভাল লাগে, কারো চোখ ভাল লাগে, কারো কথা ভাল লাগে, কারো ব্যবহার ভাল লাগে। সো আমার যেমন 3-4টা নাম ধরায় দেয় বা 5টা নাম ধরায় দেয়, তখন আমার কাছে মনে হয় কেন, আমার তো সবাইকেই ভালো লাগে, আমার কেন একটা নাম বলতে হবে? সবার সাথেই কাজ করব। আচ্ছা, 3টি জিনিস যদি আপনাকে বাঁচাতে হয় কি কি নেবেন? কিসের ক্ষেত্রে? মানে আপনার 3টি জিনিস, ধরেন আপনার ওই জিনিসটা হচ্ছে অনেক প্রিয়, আপনি বাঁচাতে চান, মানে রাখতে চান নিজের কাছে। আমার নিজের? আপনার নিজের বা অন্য কিছু? আমি 3টে জিনিস বাঁচানো না, আমি 3টা জিনিস মানুষের কাছে ছড়াই দিচ্ছি। এক ভালোবাসা, ওয়াও, এক হচ্ছে মানুষকে ট্রু ফেস যাদের, সেই ফেসগুলি সরাই দেওয়া, সেটা আমি চাই না, একদম চাই না, আমরাও চাই না দর্শক। আর একটা হচ্ছে যদি আমার যেমন আমি এখানে আসতে আমার 1.5 ঘন্টা, মিরপুর 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে, জ্যামটা যদি না থাকে, হ্যাঁ এই জ্যামটা কিন্তু আমরা অনেকেই সরাতে চাই, আমরা দেশে রাখতে চাই না। সবচেয়ে মানুষের হাসি মুখে কথা বলা আর মানুষকে ভালোবাসা দেওয়া, প্লিজ ভালোবাসবেন, তাহলে পৃথিবী সুন্দর। আপনারা যেভাবে পৃথিবী দেখতে চান সেটাই পৃথিবী। ঠিকই বলেছে আমাদের আপু, অনেক সুন্দর সুন্দর কিন্তু কথা বলছেন আপু। আচ্ছা, কোনোদিন যদি মডেলিং না করতেন তাহলে আপনি আসলে কি করতেন? আমি আসলে কি করতাম জানি না, বাট ছোটবেলায় আব্বুর হাত ধরে আব্বুর সাথে অফিস যেতাম, আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতাম, মানে আব্বুকে জব করতে দেখতাম, তখন আমার মাথার মধ্যে ওইটাই থাকতো যে আসলে সকল মেয়েরাই আমার মনে হয় যে বাবার ইয়েটাই চিন্তা করে না, এবং স্বামীর মধ্যেও কিন্তু ওই বাবার ছায়াটা দেখতে চায়। আপনার ফ্যাশন অ্যাডভাইস কি যা আপনি নতুন মডেলদের জন্য দিতে চান? আমি যারা ফ্যাশন ইন্ডাস্ট্রি না, যেখানেই কাজ করুক, শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রি না, যেখানেই কাজ করুক, আমি বলবো হার্ড ওয়ার্ক করতে হবে, টাইম মেনটেন করতে হবে, ভালো বিহেভ থাকতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে। যদি এই কাজগুলো না করে সে কোথাও কাজ করতে পারবে না। তার জায়গা তার নিজের তৈরি করতে হবে। আমরা যখন একটা বাসা বানাতে এক একটা সিমেন্টের উপরে একটা করে ইট দিই, সেটা যেমন মজবুত হয়, সিঁড়িটা নিজেরই তৈরি করতে হয়। আই লাভ কচ্ছপ, আমি কচ্ছপ। আমি মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে কচ্ছপ থাকলে সে জীবনে সাকসেস হতে পারবে। অবশ্যই। আমার লাফায় আবার লিফটের মধ্যে টিপ দিয়ে উঠে আবার লিফট দিয়ে টিপ দিয়ে নামার কোনো ইচ্ছা নাই কাজের ক্ষেত্রে। সো কাজের ক্ষেত্রে তুমি যতই পরিশ্রম করো এবং তুমি তোমাকে যেভাবে দেখাতে চাও, ভদ্র, সভ্য, মানুষকে রেসপেক্ট করা, এইটা না সারা জীবন থেকে যাবে। আর প্রত্যেকটা মানুষকে বলবো ওয়ার্কশপে যাওয়া, আর যে যেভাবে নিজেকে দেখতে চায়। আমি যেমন আমার খুব পছন্দ যে সোবার ভাবে চলাফেরা করা। এখন এক একজনের স্টাইল এক এক রকম হবেই, এটা স্বাভাবিক, কিন্তু তোমার জায়গা থেকে তোমার সিনিয়র, তোমার জুনিয়র সবাইকে ভালোবাসো, রেসপেক্ট করো, কাজের জায়গাটা সুন্দর রাখার। প্রত্যেকটা মানুষের আমার কাছে মনে হয় যারা মডেলিং করতে চায় তাদের ওয়ার্কশপ করা উচিত। ওয়ার্কশপ শুধু যে মডেলিং করতে তা না, আপনার এটা অনেক কাজে লাগে। কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ অনেক ইম্পর্টেন্ট। যে মানুষ বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় সে কতটুকু কনফিডেন্ট, সো এগুলো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে আপু আমরা যখন জবের ক্ষেত্রে যাই সেই বসাটা একরকম, এবং যখন আমরা কোনো হচ্ছে মডেল হিসেবে যাচ্ছি সেই বসাটা আরেকরকম। তো এইগুলো তো আপনারা শেখান না? মানে সব ধরনের বসা, দাঁড়ানো, ড্রেসটা পরতে হবে, কোথায় চলতে হবে। আমরা যে হুটহাট করে এক এক জায়গায় এক এক রকম ড্রেস পরতে পারবো না, যে পরিবেশ বুঝে ড্রেস পরতে হবে। এগুলো ট্রেনিং ও ওয়ার্কশপ গুলো বলে দেয়া হয় যে পরিবেশ বুঝে তুমি ড্রেস পরবা, কিভাবে বসবা, কিভাবে কথা বলবা, হাসি মুখে থাকা উচিত, টাইম মেনটেন করা উচিত। মানুষ না কাজের, আপনি দেখবেন অনেক সুন্দরী একটা মেয়ে বা অনেক আনস্মার্ট একটা মেয়ে, হ্যাঁ, একটা স্মার্ট মেয়েকে দাঁড়া করার আর ওই সুন্দরী মেয়েটা আনস্মার্ট, বেশিক্ষণ কিন্তু আপনি নিতে পারবেন না যদি সে স্মার্ট না হয়। না, তাহলে মানুষের পার্সোনালিটি, মানুষের সৌন্দর্য হচ্ছে মানুষের ইনার বিউটি। আপনার সুন্দরের সাথে সাথে আপনার সৌন্দর্যটা তখনই ফুটে ওঠে আপনার ব্যবহার, আপনার কাজের গুণ, আর মানুষকে রেসপেক্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার, ইমানের অঙ্গ। ইমান, হ্যাঁ, একদম নিট এন্ড ক্লিনও নিজেকে রাখতে হবে।
অনেক সময় দেখা যায় যেটা বললেন যে অনেক সুন্দরীরা কিন্তু ওইভাবে নেওয়া যায় না তাকে, ও কারণ সে সেইভাবে নিজেকে প্রচার বা ইয়ে করতে পারে না। তো সেইগুলো আপনাদের কাছ থেকে অনেকটা অ্যাডভাইস এরা পায় এইসব ওয়ার্কশপ গুলোতে। শুধু এগুলি না, ড্রেস আপ থেকে শুরু করে সবকিছু। আপনার জীবনের সবচেয়ে বড় প্রেরণা কে বা কি? একটি শব্দে নিজেকে কিভাবে বর্ণনা করবেন? আমি অনেক সিম্পল একটা মানুষ। আই লাভ সিম্পল মানুষ। আমি সিম্পল থাকতে পছন্দ করি। আর আমার বড় প্রেরণা হচ্ছে যাদের আমার প্রথমত আমার ফ্যামিলি, তারপরে আমি যাদের থেকে যা শিখছি এবং শিখেছি এবং আজকে আমি বুলবুল টুম্পা হয়েছি। কংগ্রাচুলেশন আপনার সবকিছুতে, আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার সৃজনশীলতা এবং আপনার এই যে ছোট ছোট আশা, ছোট ছোট গল্প এবং জীবনের এই যে কথাগুলো আপনি আমাদের কাছে শেয়ার করলেন, সত্যি আমাদের হৃদয়টা ছুঁয়ে গেছে। আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের এই টক উইথ নাহারে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো আপু। আপনি যতবার আমাকে বলেছেন আমি আপনাকে সময় দিতে পারছিলাম না, বাট আমি এখন দিয়ে আমার খুবই ভালো লাগছে। কারণ আমাকে যদি কেউ ভালোবাসা দেয় তখন আমার না দিতে পারলে আমার খুব খারাপ লাগা শুরু হয়, যে আমাকে এতবার ফোন দিয়েছেন আপনি, আমার হয়তো সময় হচ্ছিল না, ঈদের আগে ঈদের মিলছিল না, টাইমটা মিলছিল না, বাট আমার খুবই ভালো লেগেছে। যারা আমার দর্শক আছেন, আমরা মানুষকে পজিটিভ কথা বলবো, হেসে কথা বলবো। আমরা পারি হিংসা বাদ দিয়ে মানুষকে ভালোবাসতে। আমরা ভালোবাসা দেই, পৃথিবী সুন্দর হয়ে যাবে। আর হ্যাঁ, আমরা সবসময় মানুষকে পজিটিভ ভাইব দিব, যেটা মানুষ সুন্দরভাবে তৈরি হবে, সুন্দর কথা বলবে, সুন্দরভাবে আমরা পৃথিবী দেখতে পারবো। প্লিজ আমরা কোনো মানুষকে ছোট করে দেখব না। ভালোবাসা দেন। আক্রোশ যেটা মানুষকে ধ্বংস করে, ভালোবাসা সেটাকে বাড়ায়। ভালোবাসা দিব। ধন্যবাদ সবাইকে। আর আমার জন্য দোয়া করবেন, যেন আমি যতদিন বেঁচে থাকি ভালো কিছু করি, সবার ভালোবাসা পাই। প্লিজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ আপু। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা, ইনশাআল্লাহ দেখা হবে। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।